বাক স্বাধীনতা মানে আপনার কথা বলার স্বাধীনতা থাকতে হবে, যেটা আওয়ামী লীগের সময় শেখ হাসিনা সরকার সবার মুখ বন্ধ রেখেছিল। কেউ সরকারের বিরুদ্ধে কোনো কথা বলতে পারবেন না, বললে আইটিসি একটা আপনাকে মামলা দিয়ে হাঙ্গাই দিব। একদিকে ভালোই ছিল আমার মনে হয়, কারণ আসিফ মাহমুদ সজীব ভুইয়া তার ছবিতে জুতা পেটা করেছে বিক্ষুব্ধ জনতা, স্লোগান দিয়েছে আসিফ মাহমুদের দুই গালে জুতা মারো তালে তালে। সারা বাংলাদেশের চোখ এখন ঢাকা ক্যান্টনমেন্টের দিকে। টু বি ভেরি স্পেসিফিক, সবাই তাকিয়ে আছে জেনারেল ওয়াকারুজ্জামানের দিকে। ঢাকা ক্যান্টনমেন্টে রাতে প্রায় 40 জন উচ্চ পদস্থ সেনা কর্মকর্তা জেনারেল ওয়াকারের সাথে মিটিং করেছেন। দর্শক, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে ভাষণ দিতে যাচ্ছেন। কি বলবেন তিনি তার বক্তব্যে? নানান ধরনের গুঞ্জন শোনা যাচ্ছে। উত্তেজনা যেন থামছেই না, উত্তেজনার পারদ আরো দিন দিন উপরের দিকে উঠছে। সকাল 9:30টায় অ্যাড্রেস করবে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সবার উদ্দেশ্যে, এবং তিনি সবাইকে যুদ্ধ ব্যবহৃত সমস্ত পোশাক পরে আসতে বলেছেন। তো তেমনি আমরা খবর পেলাম। আর বেশি দিন নেই, এই বাণিজ্যিক ওয়ার কিন্তু ইন্ডিয়া শুরু করে দিবে। ইন্ডিয়া হাতে মারবে না, বাংলাদেশ ছোট দেশ কিন্তু হাতে মারবে। এতদিন অনেক বয়কটের কথা বলা হয়েছে ইন্ডিয়া, কিন্তু ইন্ডিয়া এখন নিজেই বয়কট করে দিবে। অলরেডি অর্থনৈতিক যুদ্ধ শুরুর প্রক্রিয়া শুরু হচ্ছে, এবং অর্থনৈতিক যুদ্ধ 2-3 মাস চললেই হবে। শেখ হাসিনা অটোমেটিক দেশে ফিরে আসবে, ডক্টর ইউনূস সরকারের অটোমেটিক পতন হয়ে যাবে। বিষয়টা হচ্ছে যে আমাদের কুমিল্লার লোকাল এলাকার মধ্যে বলে আর কি, যে একজনের খানা আরেকজনের দেখতে পারে না। এই মুহূর্তে সরকারের মধ্যে এনসিপি নামক রাজনৈতিক দলটা এবং সরকারে থাকা তাদের ঘনিষ্ঠ উপদেষ্টারা যারা এনসিপির লোক, যদিও সরকারের পক্ষ থেকে বলা হয় তারা কোনো রাজনৈতিক দলের সাথে কানেক্টেড না, বাট তাদের উপরে কোনো রকম আঁচ আসলে সাথে সাথে পুরো এনসিপি একটা টিমে পরিণত হয়। আমরা যখন বলি যে এনসিপি একটা কিংস পার্টি, অনেকে এটা সমালোচনা করেন, কিন্তু দিন শেষে এটাই বাস্তব। আর এই যে তারা একটা শিশুসুলভ বক্তব্য দেন যে আসিফ মাহফুজ এদের সাথে এনসিপির কোনো সম্পৃক্ততা নাই, তো এরাও বলে, আসিফ তারাও বলে যে আমি ভবিষ্যতে অন্য দলও তো যাইতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি। দর্শক, আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং চ্যানেল থেকে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলার জন্য আবারও চলে আসলাম। আপনারা সবাই তোমাদের ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ থেকে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেশে যে বর্তমানে চলমান রাজনীতি, যে প্রসঙ্গবাদ চলমান যে রাজনীতি আলোচনা সমালোচনা তর্ক বিতর্ক বা রাজনৈতিক যে অস্থিরতা চলতেছে, তারই ধারাবাহিকতা আজকের ভিডিওর অংশ বিশেষ। দর্শকের বিষয়টা আর বেশি বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো আমরা সংক্ষেপে করে আপনাকে সরাসরি মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জেনে রাখতে চাই, যারা আমাদের চ্যানেলটিতে এখনো নতুন আছেন প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখতে ভুলবেন না। দর্শক, আর বেশি কথা না বলে আমরা ধারাবাহিকভাবে আসলে সামরিক শাসন জারি করার মতো অবস্থানে আছেন কিনা। আবার যতগুলো সূত্র আছে, আমার সূত্রগুলো সামহাউ ভেরি ক্লোজ টু জেনারেল ওয়াকার। আমি যতদূর জানি যে সরাসরি সামরিক শাসন জারি করার পক্ষে জেনারেল ওয়াকার না। তিনি মাঝে মধ্যে বলেও থাকেন যে আমি তো সেনা প্রধান, আমি সরকার প্রধান নই, এবং তিনি যে ক্ষমতা দখল করবেন না এটা কিন্তু তিনি রিপিটেডলি তার কাছের মানুষদের জানিয়েছেন। কিন্তু তিনি এটাও ফিল করেন যে বর্তমানে যেভাবে বাংলাদেশ চলছে সেভাবে চলা যায় না, এবং মানুষজনের সেনাবাহিনীর কাছে একটা প্রত্যাশা আছে, সেনা প্রধানের কাছে একটা প্রত্যাশা আছে। তিনি এই বিষয়গুলো জানেন, এই বিষয়ে সম্যক অবগত আছেন, এবং তিনি চাইছেন যে আইনি পথে জনগণের এই প্রত্যাশাটা পূরণ করতে, এবং সেই আইনি পথগুলোই এক্সপ্লোর করা হচ্ছে। সারা বাংলাদেশের চোখ এখন ঢাকা ক্যান্টনমেন্টের দিকে। টু বি ভেরি স্পেসিফিক, সবাই তাকিয়ে আছে জেনারেল ওয়াকারুজ্জামানের দিকে। সকালে ঘুম থেকে উঠে দেখি যে ইনবক্সে অনেকেই জানতে চেয়েছেন এনি নিউজ। তারপরে কাল খুব ঘটনাবহুল ছিল ঢাকার জন্য, বিশেষ করে ঢাকা ক্যান্টনমেন্টের জন্য। একটু পিছিয়ে যায়, গত পরশু দিন 18ই মে আমাদের বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এবং আর্ম ফোর্সেস ডিভিশনের প্রিন্সিপাল স্টাফ অফিসার পিএসও লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানের মধ্যে একটা গোপন মিটিং হয়েছে, এবং বিকেলের সেই মিটিং এ তারা দুজনই আলাপ করে সিদ্ধান্ত নিয়েছে যে জেনারেল ওয়াকারকে কনভিন্স করার জন্য ঢাকাস্থ মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের রিকোয়েস্ট করতে হবে। আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে জাতিসংঘকে পক্ষান্তরে আমেরিকাকে আমাদের টেকনাফে যে মানবিক করিডোরটি দেওয়ার কথা বলা হচ্ছে, সেই প্রসঙ্গে জেনারেল ওয়াকারুজ্জামান এবং তার অনুসারীরা একটা দৃঢ় অবস্থান নিয়েছেন। তারা বলছেন যে এই করিডোর দেওয়া যাবে যদি আমাদের এই বর্তমানে বাংলাদেশে যে প্রায় 15 লাখ রোহিঙ্গা শরণার্থী বসবাস করছেন, যদি তাদের ফিরিয়ে নেওয়া হয়। তো এই অবস্থায় গতকাল সকালে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স ঢাকায় যিনি কর্মরত ট্রেসি অ্যান্ড জ্যাকবসন, তার আরো দুজন সহকর্মীকে নিয়ে, তারা হলেন পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক কাউন্সিলর এরিক জিলান এবং ডিফেন্স অ্যাটাচে লেফটেন্যান্ট কর্নেল মাইকেল ডিমিচি। এই তিনজন গতকাল ঢাকা ক্যান্টনমেন্টে জেনারেল ওয়াকারের সাথে মিটিং করেছেন ওয়াকারকে কনভিন্স করার জন্য এই করিডোরের ব্যাপারে। তো এই মিটিং এর কি আলোচনা হয়েছে তাদের মধ্যে এটা না জানলেও একদম
আমরা যেটা সূত্র মারফত জানতে পেরেছি যে জেনারেল ওয়াকার তার অবস্থান বদলাননি। জেনারেল ওয়াকার এখনো তাদের শর্তে অবিচল রয়েছেন এবং জেনারেল ওয়াকারকে সমর্থন প্রদান করছে নৌবাহিনী এবং বিমান বাহিনীর প্রধান। করিডোর নিয়ে এখনো সেই টানাটানি চলছে। খলিল ইউনুসগং যা চাচ্ছে যে আমেরিকার হাতে তুলে দেওয়া ইন দ্য নেম অফ জাতিসংঘ হিউম্যান করিডোর, সেটা এই মুহূর্তে কিন্তু বেশ কিছুটা বাধার মুখে পড়েছে। এই অবস্থায় আপনারা বাই দিস টাইম জেনে গেছেন যে কালকে ঢাকা ক্যান্টনমেন্টে রাতে প্রায় 40 জন উচ্চ পদস্থ সেনা কর্মকর্তা জেনারেল ওয়াকারের সাথে মিটিং করেছেন। এই মিটিং এ ব্রিগেডিয়ার জেনারেল থেকে শুরু করে লেফটেন্যান্ট জেনারেল পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং এখানে জেনারেল ওয়াকার সবাইকে জানিয়ে দিয়েছেন যে গেট রেডি ফর অ্যান ইলেকশন, সবাইকে আসন্ন নির্বাচন উপলক্ষে তৈরি থাকতে বলেছেন। আপনারা জানেন যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান অনেক আগেই বলেছিলেন যে তিনি 18 মাসের মধ্যে নির্বাচন চান। সেই হিসেবে এই জানুয়ারি বা ডিসেম্বর, এবছরের ডিসেম্বরের মধ্যেই ম্যাক্সিমাম জানুয়ারি আগামী বছরের মধ্যে একটি ইলেকশন হওয়ার কথা এবং জেনারেল ওয়াকার কিন্তু তার এই প্রতিশ্রুতির জায়গা থেকে এখনো সরে আসেননি। পক্ষান্তরে আমরা দেখছি ডক্টর ইউনূস এবং তার যে সাঙ্গপাঙ্গরা রয়েছে, এই যে বাচাল প্রেস সচিব ডাস্টবিন শফিক, তারপরে আরো যেসব ছাত্র সমন্বয়ক টোকাই নেতা টেতা রয়েছে, তারা কিন্তু পারলে 4 বছর 5 বছর ক্ষমতায় থাকার আওয়াজ দিয়েই যাচ্ছেন। কিন্তু জেনারেল ওয়াকার তার এই জায়গাটায় খুব রিজিড রয়েছেন এবং তিনি বলছেন আমি সৈনিক এবং আমি মুসলমান, আমি জাতির কাছে ওয়াদাবদ্ধ যে আমি নির্বাচন করবো। গতকাল বেসিক্যালি এই রাতে যে 40 জন সেনা কর্মকর্তা তার বাসভবনে গিয়েছিলেন, তাদের তিনি এই মেসেজটাই দিয়েছেন এবং সবাইকে তিনি তৈরি হতে বলেছেন। সেখানে এক কর্মকর্তা জেনারেল ওয়াকারকে জিজ্ঞেস করেন যে আসন্ন যে নির্বাচনের কথা বলা হচ্ছে সেখানে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে কিনা, কারণ আওয়ামী লীগের সম্প্রতি ডক্টর ইউনূস অবৈধভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে। জেনারেল ওয়াকার খুব স্পষ্ট জানিয়ে দেন যে তিনি একটি ইনক্লুসিভ এবং ফেয়ার ইলেকশনের জন্য পক্ষে এবং এটির জন্য তিনি কাজ করছেন। তার অর্থ দাঁড়ায় যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে এবং আগামী নির্বাচনটা যাতে সুষ্ঠু নিরপেক্ষ হয় সেই জন্য বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা থাকবে। সামনে বাংলাদেশের সাথে বাণিজ্যিক যুদ্ধ করবে ভারত। এই কথিত সমন্বয়করা ইন্ডিয়া অ্যান্টি সেন্টিমেন্ট ব্যবহার করেছে 5 আগস্টের পরবর্তী সময়। ইন্ডিয়া সেন্টিমেন্টটা কি ধরনের? বাংলাদেশের 2 ধরনের। কেউ একদম ইন্ডিয়াকে পছন্দ করে না এবং মুক্তিযুদ্ধকে বিশ্বাস করে না। কেউ মুক্তিযুদ্ধকে বিশ্বাস করে কিন্তু ইন্ডিয়াকে পছন্দ করে না। এই 2টা সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে 5 আগস্টের পরবর্তী সময়ে তারা কিছু সময়ের জন্য তুমুল জনপ্রিয়তা অর্জন করেছিল। এর পরবর্তীতে তাদের এসব কার্যকলাপ দিল্লি না ঢাকা বিভিন্ন স্লোগান আমরা দেখতে পেয়েছি। কিন্তু তারা ইন্ডিয়ার ব্যাপারে এসব স্লোগান বাংলাদেশে দিল, ইন্ডিয়ার পণ্য বয়কট করে নাই। আমরা বাংলাদেশ থেকে রপ্তানি করি $157 ইন্ডিয়াতে, আর আমদানি করি মানে ইন্ডিয়া আমাদেরকে রপ্তানি করে $900 কোটি। এবার চিন্তা করেন, আমরা রপ্তানি করি কম, আমদানি করি অনেক বেশি। তো $900 কোটি যদি আমরা ইন্ডিয়াকে লস করতে চাই, তাহলে আমদানি বন্ধ করে দিলে তো হয়। তারা কি বন্ধ করেছে? করে নাই। এখন আপনারা ইন্ডিয়াকে আর বয়কট করা লাগবে না, ইন্ডিয়া আপনাদেরকে বয়কট করে দিবে। তার মানে কি দাঁড়াচ্ছে? বাংলাদেশ অর্থনীতিতে সম্পূর্ণরূপে ভেঙে পড়বে। কারণ ইন্ডিয়া যদি আমদানি বন্ধ করে দেয় বাংলাদেশে, তাহলে বাংলাদেশের অনেক দ্রব্যের দাম 10 গুণ বৃদ্ধি পাবে। তখন আমরা অটোমেটিক্যালি অর্থনীতিতে ভেঙে পড়বো। এটা একটা ব্যাপার। দ্বিতীয় ব্যাপার হচ্ছে, তখন ডক্টর ইউনূসের বিরুদ্ধে সাধারণ জনগণ অটোমেটিক ফুঁসে উঠবে। ডক্টর ইউনূসের কিছু করা থাকবে না। যে সকল দ্রব্য জনগণের আশা আকাঙ্ক্ষা বা জনগণের দৈনন্দিন জীবনে সকল কিছু মেটাবে, সেগুলো যদি আবার আনতে যায় অন্য দেশ থেকে, দ্বিগুণ হারে দাম লাগবে। তখন আবার যদি দেশে আনে চাহিদা মিটাই জনগণের, তখনও দ্বিগুণ দাম দিয়ে জনগণ কিনতে হবে। অটোমেটিক্যালি জনগণ তার উপর ফুঁসে উঠবে। অর্থনৈতিক যুদ্ধ আরো বেশি মারাত্মক। জনগণ কামড়িয়ে কামড়িয়ে খাবে এই ডক্টর ইউনূস সরকারকে যখন এই পরিস্থিতি ঘটবে। আর বেশি দিন নেই, এই বাণিজ্যিক ওয়ার কিন্তু ইন্ডিয়া শুরু করে দিবে। ইন্ডিয়া হাতে মারবে না, বাংলাদেশ ছোট দেশ কিন্তু হাতে মারবে। এতদিন অনেক বয়কটের কথা বলা হয়েছে ইন্ডিয়া, কিন্তু ইন্ডিয়া এখন নিজেই বয়কট করে দিবে। অলরেডি অর্থনৈতিক যুদ্ধ শুরুর প্রক্রিয়া শুরু হচ্ছে এবং অর্থনৈতিক যুদ্ধ 2-3 মাস চললেই হবে। শেখ হাসিনা অটোমেটিক দেশে ফিরে আসবে, ডক্টর ইউনূস সরকারের অটোমেটিক পতন হয়ে যাবে। তাই বলাই চলে ডক্টর ইউনূস সরকারের পতন একদম শেষের দোরগোড়ায় চলে এসেছে। কারণ কিছুদিন পরে যখন আমদানি রপ্তানি অটোমেটিক ইন্ডিয়ার সাথে বন্ধ হয়ে যাবে, ডক্টর ইউনূস টালমাটাল হয়ে এমনিতে তার পতন হয়ে যাবে। কারণ দেশের মানুষ ক্ষুব্ধ হয়ে যাবে করিডোরের ব্যাপার নিয়ে। আর্মি ডাইরেক্ট বিরোধিতা করা শুরু করবে। যতই আর্মিকে আমরা দালাল বলি, এই সরকারে এই বলি সেই বলি, সকল আর্মি তো আর খারাপ না। আর্মি বাংলাদেশের জনগণকে কিছু সংখ্যক হলো অনেক বেশি ভালোবাসে, বাংলাদেশকে ভালোবাসে। এর সংখ্যা 50%-এর উপর আছে। সকলেই খারাপ না। তাই এই আর্মির ইস্যু আছে, ইন্ডিয়ার অর্থনীতির ইস্যু আছে, আবার আওয়ামী লীগকে কার্যক্রম নিষিদ্ধ করার কারণে সাধারণ জনগণের সেন্টিমেন্ট এখন আওয়ামী লীগের প্রতি আছে। আবার বিএনপিও নির্বাচন চাচ্ছে, বিএনপি এই সরকারের প্রতি প্রেসার দিচ্ছে। তাই ডক্টর ইউনূস চারদিক থেকে এখন প্রেসারে আছে। ডক্টর ইউনূস গদি টলমলে করতেছে। যে কোনো সময় 4টা পায়ে আসা চেয়ার ভেঙে যেতে পারে, টাপুস করে ডক্টর ইউনূস সরকার পড়ে যাবে। বিএনপি বুঝে গেছে তারেক রহমানকে দিয়ে হবে না, এজন্য খালেদা জিয়াকে আবারও প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট করতে চায়। যেই খালেদা জিয়া
বাসার নিচতলায় অফিসে বসতে রাজি না, তিনি কোনো ধরনের পলিটিক্স করতে রাজি না, কারণ শারীরিক সক্ষমতা সেটা সাপোর্ট করে না, সে বয়স নেই, সে বাস্তবতা নেই। স্বাভাবিক, একজন তো সারা জীবন রাজনীতি করবেন না, পরবর্তী প্রজন্মের হাতে নেতৃত্ব ছেড়ে দিয়ে যাবেন। কার্যত তারেক রহমানই তো দীর্ঘদিন যাবৎ বিএনপি চালাচ্ছেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসন আর ভারমুক্ত চেয়ারপারসন যাই করেন, খালেদা জিয়াকে নাম পোস্টে রাখা হয়েছে। আসলে সবকিছু অল ইন অল তারেক রহমান। এটা খালেদা জিয়া শুধু জেলে যাওয়ার আগেও 2015 সাল থেকেই মূলত খালেদা জিয়ার কর্তৃত্ব পর্ব হয়েছে, তারেক রহমানের সুপ্রিমেসি এস্টাবলিশ হয়েছে। কিন্তু বিএনপির দল হিসাবে টিকিয়ে তারেক রহমান মোটামুটি রাখতে পেরেছে, ইটস ট্রু। কারণ বিএনপি বড় ধরনের ভাঙনের শিকার হয়নি, বিএনপি ইউনিফাইড আছে, ইটস অ্যাচিভমেন্ট অফ তারেক রহমান। কিন্তু জনগণ ভোট দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাবেন, বিষয়টা সেরকম নয়, সেই পরিস্থিতি কিন্তু নেই। যার ফলে তারেক রহমান কিন্তু দেশে আসতে পারছেন না। তারেক রহমানের দেশে আসার পথে কোনো আইনি বা সরকারের বাধা নেই, দেশে আসতে পারছেন না, এটা যে জনগণের সমর্থন আগের মতো নেই, এই জায়গাটা যথেষ্ট ঘাটতি। তো দর্শক, এ কারণে বিএনপি আবারও খালেদা জিয়াকে সামনে আনার সিদ্ধান্ত নিয়েছে, যে সামনে নির্বাচনে তারেক রহমানকে সামনে এনে নির্বাচনে জেতা যাবে না। আর খালেদা জিয়া অবিসংবাদিত নেতা, খালেদা জিয়ার প্রতি আলেম ওলামা ইসলামপন্থী থেকে শুরু করে জামাত থেকে শুরু করে সবার একটা অকৃত্রিম ভালোবাসা আছে। দেখেন, খালেদা জিয়া যদি নির্বাচনে প্রার্থী হয়, সাপোজ প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট বলতে কিছু নেই, কিন্তু তারপরও তাকে সামনে রেখেই তো করা হয় যে অমুকই প্রধানমন্ত্রী হবে, এটা তো বোঝে সবাই। বা একটা ঘোষণার ব্যবস্থা আসতে পারে যে আমরা জিতলে অমুককে প্রধানমন্ত্রী বানাবো, সাপোজ জামাত জিতলে ডাক্তার শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী বানাবো, এরকম কথাটা তো বলতে হবে যদি প্রধানমন্ত্রী পদে কোনো ভোট হয় না। এখানে ওই জায়গাটায় খালেদা জিয়াকে রাখতে পারে বিএনপি, যে আমরা জিতলে খালেদা জিয়াকে বানাবো, কারণ তারেক রহমানের উপরে সেভাবে আস্থা নেই। আর খালেদা জিয়া এমন ব্যক্তি, খালেদা জিয়া প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট হলে জামাত বলবে খালেদা জিয়া না আমাকে ভোট দিন, হেফাজত বা অন্যান্য সবাই বলবে খালেদা জিয়া বাদ আমাকে ভোট দিন, এটা বলতে খুব কষ্ট হবে তাদের, কারণ খালেদা জিয়াকে এতটা রেসপেক্ট করে, হয়তো বলতে পারবেও না। যেমন তারেক রহমানকে নেতা মেনে সবাই ঐক্যবদ্ধ হবে, ইটস ভেরি টাফ, কিন্তু খালেদা জিয়াকে নেতা মেনে ঐক্যবদ্ধ হবে, ইটস ভেরি ইজি। এই জায়গাটায় দর্শক, খালেদা জিয়াকে সামনে আনার একটা উদ্যোগ বা পরিকল্পনা বিএনপি আছে। এটা ভিতরে পরিকল্পনা, সামনে এগুলো তারা আনে না, তবে একটা বক্তব্য মোটামুটি সামনে এসেছে। একটা খবর, খালেদা জিয়া চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হবেন, শফিকুর রহমান কিরণ এই চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হবেন। এই কথাটার অর্থ হচ্ছে এটাই যে খালেদা জিয়াকে সামনে রেখেই আগামী দিনে নির্বাচন হবে। আর প্রয়োজনে খালেদা জিয়াকে বিএনপি যেহেতু তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানালে বা যাই করুক টিকতে পারবে না, মানুষ 1 মাসের মধ্যেই আন্দোলন শুরু করবে। 1 মাস সর্বোচ্চ 100 দিন, যেটা হানিমুন পিরিয়ড বলা হয় রাজনীতিতে, 100 দিনকে হানিমুন পিরিয়ড বলা হয়। 100 দিন হয়তো বা দেখবে যে ঠিক আছে কি করে দেখি, তারপরে তারেক রহমান প্রধানমন্ত্রী তার বিরুদ্ধে আন্দোলন শুরু করে দেবে, তিনি এই পারছেন না সেই পারছেন না, তুমি বিদায় নাও। কিন্তু খালেদা জিয়ার মুখের দিকে তাকিয়ে হলেও আরেকটু বেশি সময় দেবে, যে খালেদা যদি বলেন ঠিক আছে আসেন সবাই সহযোগিতা করি, সবাই মিলে চেষ্টা করি। খালেদা জিয়া না চালাতে পারলেও জাস্ট পুতুলের মতো যদি তাকে বসিয়ে রাখা যায়, তাতেও বিএনপি খুশি। এখানে একটা চিন্তা ভাবনা আছে, নাহলে তো টিকতে পারবে না। বিএনপি কেন্দ্র নির্বাহী কমিটির সদস্য, শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি এবং শরীয়তপুর 2 আসনের সাবেক সংসদ সদস্য আর শফিকুর রহমান কিরণ বলেছেন, দেশনেত্রী খালেদা জিয়া চতুর্থবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। আর তিনি একজন সাবেক এমপি, নির্বাহী পরিষদ সদস্য, বিএনপির কেন্দ্রীয় নেতা, তিনি তো একদম আন্দাজে বলেননি। এর বিএনপিতে আলোচনা আছে যে এখন দল তারেক রহমান চালালেও নির্বাচনের সময় খালেদা জিয়া, এবং এই চিন্তা ভাবনা থেকেই খালেদা জিয়া দেশে এসেছেন, তারেক রহমান দেশে আসেনি। খালেদা জিয়াকে সামনে না রাখলে নির্বাচনে জেতা কঠিন হবে, আর জিততে পারলেও টিকে থাকা যাবে না। এই কারণে খালেদা জিয়ার যতদিন হায়াত থাকে, তিনি আইসিইউতে থাকলেও তাকেই প্রধানমন্ত্রী বানানো হবে, প্রয়োজনে আইসিইউতে যে শপথ করানো হবে, এরকম একটা চিন্তা ভাবনা বিএনপি আছে, টিকতে পারবে না। আরো নানান বিষয়ে কথা বলেন, কিন্তু মূল বক্তব্য এটাই যে খালেদা জিয়াকে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী বানাতে চায়। একটি যখন আলোচনা করেন, কিরণ বলেন, দেশের মানুষ একটি অবাধ সুষ্ঠু নির্বাচন অপেক্ষা আছে। গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপি একমাত্র আশার আলো। আগামী নির্বাচনে বিএনপি বিজয়ী হয়ে রাষ্ট্র পরিচালনায় ফিরে আসবে এবং খালেদা জিয়া চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হবে। বাক স্বাধীনতা মানে আপনার কথা বলার স্বাধীনতা থাকতে হবে, যেটা আওয়ামী লীগের সময় শেখ হাসিনার সরকার সবার মুখ বন্ধ রেখেছিল। কেউ সরকারের বিরুদ্ধে কোনো কথা বলতে পারবেন না, বললে আইটিসি একটা আপনাকে মামলা দিয়ে হান্দায় দিব। একদিকে ভালোই ছিল আমার মনে হয়, কারণ বাক স্বাধীনতাকে আপনি কিভাবে ব্যবহার করবেন সেটা আমরা কেউ জানি না। যেভাবে পারছেন সরকারকে এমন করে ছোট করছেন, এমন আজগুবি কথাবার্তা বাজারে ছাড়ছেন, সাধারণ মানুষ যারা ইউটিউব দেখে বা ফেসবুক দেখে বা ইনস্টাগ্রাম দেখে তারা ঘাবড়িয়ে যাবে। আমি আজকের ঘটনায় বলি, আপনি যদি ভার্চুয়াল মিডিয়াতে যান তাহলে ইউনুস বিরোধী যতগুলো কন্টেন্ট ক্রিয়েটার আছে, আমি কারোর নাম আজকে বলবো না, এদের নাম বলতে বলতে টায়ার্ড হয়ে গেছি বন্ধুরা, আপনারা জানেন কারা। এদের কন্টেন্ট যদি আপনি দেখেন তাহলে আপনি রাতের বেলায় ঘুমোতে পারবেন না। কেউ বলছে দেশে মার্শাল ল চলে আসছে, কেউ বলছে ইউনুস স্যার পালিয়ে যাবে, কেউ বলছে ইউনুস স্যার কেন ফ্রান্সে গেল না বা স্পেনে গেল না, সেখানকার এই সফরটা কেন এখনই বাতিল করলো,
নিশ্চয়ই সরকারের ভিতরে অনেক ধরনের গ্যাঞ্জাম চলছে। এদিকে আবার কিছু আর্মির সৈনিকরা প্রেস ক্লাবের সামনে মিটিং মিছিল করছে এবং ক্যান্টনমেন্ট এলাকার আশেপাশে 144 জারি হয়ে গেছে। আমাদের সেনাপ্রধান আমেরিকা যাওয়া ক্যান্সেল করেছে। মানে এদের সাথে যদি আপনি একটু কোনো কন্টেন্ট দেখেন, আপনি জাস্ট পাগল হয়ে যাবেন। আপনি ধরে নেবেন যে সকালে উঠে দেখবেন বাংলাদেশের টোটাল পরিস্থিতি চেঞ্জ হয়ে গেছে। আমাদের দেশে এমনটি হয়, আমরা যেটা ভাবি সেটা হয় না, যেটা হয় সেটা আমরা ভাবি না। এটা আমরা প্রমাণ পেয়েছি অগাস্ট 2024-এ। শেখ হাসিনা এভাবে দেশ ছেড়ে চলে যাবে, এটা কিন্তু যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত কোনো মানুষ ভাবতে পারেনি। আমাদের মানে কল্পনাতীত একটা ঘটনা ঘটে গেছে। সুতরাং এদের কথা শুনলে মনে হতেই পারে যে কোনো কল্পনাতীত ঘটনা বাংলাদেশে যে কোনো সময় ঘটে যেতে পারে। যেমনটি প্রথমেই আসতে পারি আমরা, সেনাবাহিনী আমাদের এখানে ক্ষমতা দখল করবেন। দেখুন, আমি একটা কথা খুব যতটুকুনি বুঝি, যতটুকুনি আমার জ্ঞান আছে, আমি একটা কথা বুঝি যে সেনাবাহিনী যদি ক্ষমতা নিতে চাইতো তাহলে সে 5ই আগস্ট নিতে পারত। শেখ হাসিনাকে ভারতে পাঠিয়ে বা যে কোনোভাবেই হোক সেনাবাহিনী ক্ষমতা নিতে পারত, এবং ওই মুহূর্তে যদি ক্ষমতা নিত তাহলে সেনাবাহিনী জনগণের কাছে সমাদৃত হইত। কারণ আমরা এই সমস্ত গ্যাঞ্জাম বা একটু বেশি ঝামেলা হলেই কিন্তু আমরা কথায় কথায় বলে ফেলি, দূর শালা ভালো লাগে না, আর্মি দেশ নিয়ে নিক। কিন্তু আর্মি দেশ নিয়ে নিক কথাটা বলা যত সোজা, কার্যত ততটুকু সোজা নয়। ইচ্ছা করলে সেনাবাহিনী পারে, সে কেন নেবে না, এটা তাদের ইন্টারনাল ব্যাপার। একটা ব্যাপার সবাই জানি আমরা যে আমাদের প্রচুর সেনা সদস্য বর্তমানে ইউনাইটেড নেশনে কাজ করছেন। যদি এখানে সেনারা ক্ষমতা দখল করেন তাহলে তারা সবাই চাকরিচ্যুত হবেন, এবং তাদের সংখ্যা কম নয়। কিছু ঘুরে এসছেন, কিছু যাচ্ছেন, কিছু আছেন, কিছু যাবেন। এখানে একটা বিদ্রোহ হতে পারে। এই কারণটা দেখি অনেকেই বলছেন যে সেনাবাহিনী কখনোই বাংলাদেশে ক্ষমতা দখল করবে না। আবার কেউ কেউ বলছেন ওয়াকার সাহেব এমন মানুষই নন, উনি ক্ষমতার লোভী নন, ক্ষমতার লোভী হলে উনি অনেক আগেই নিয়ে নিতেন। আবার কেউ কেউ বলছেন না, উনি সময়ের এবং সুযোগের সদ্ব্যবহার করবার জন্য বসে আছেন। এবং কেউ কেউ বলছেন যে আর্মির ভিতরেই কিছু মানে আর্মির মধ্যে ভাগাভাগি আছে, যারা চায় না আর্মি ক্ষমতা নিক, এবং তাদের দলটা নাকি খুব ভারী। এখানে কেউ আওয়ামী লীগের আর্মি, কেউ বিএনপির আর্মি, কেউ জামাতের আর্মি, বিভিন্ন ধরনের কথা বলছেন। এটা হলো একটা প্রসঙ্গ। সেনাবাহিনী আমার হিসাব মতো, আমি যতদূর বুঝি, আপনারা যারা দেখছেন তারাও বুঝেন যে সেনাবাহিনী যদি ক্ষমতা নিতে চাইতো তাহলে 5ই আগস্টে পারত। যেহেতু তখন নেয়নি, আপাতত সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করবে এমনটি আশা করা বোধহয় ঠিক নয়। কিন্তু এইসব ইউটিউবাররা এটাই বলতে চাচ্ছে যে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নেবে, এবং আমাদের মধ্যে একটা আতঙ্কের সৃষ্টি করে দিচ্ছে। এবং কিছু কিছু ইউটিউবার এমন করে গল্প সাজাচ্ছে যে সেই গল্পে যদি আপনি ঢুকে যান তাহলে আপনাকে বিশ্বাস করে সেখান থেকে বেরিয়ে আসতে হবে। যেমনটি একজন ইউটিউবার বলছেন, আচ্ছা ইউনুস সাহেব ফ্রান্সে গেল না কেন? ফ্রান্স ওনার সেকেন্ড হোম, উনি অনেকদিন ফ্রান্সে ছিলেন, এবং এই যে অভ্যুত্থানের সময় বা বিপ্লবের সময় উনি ফ্রান্সেই ছিলেন, সেখান থেকে রাষ্ট্রপ্রধান হিসাবে এখানে এসছেন। ম্যাক্রোর সাথে, ফ্রান্সের প্রেসিডেন্টের সাথে তার একটা সম্পর্ক আছে, ফ্রান্স তাকে ভীষণ সম্মান করেন। উনি ক্যান্সেল করলেন কেন? উনি আবার বলছেন উনি ক্যান্সেল করেছেন কারণ ম্যাক্রো তো নাকি টাইম দেয়নি ইউনুস সাহেবকে দ্বিপাক্ষিক বৈঠক করবার জন্য। বিশ্বাস অবিশ্বাস আপনার ব্যাপার। আবার এটাও বলছে যে না 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 না, ইউনুস সাহেব আসলে ভয় পেয়ে গেছেন, উনি যদি এখন এই মুহূর্তে দেশ ত্যাগ করেন তাহলে হয়তোবা একটা বিরাট ঝামেলার মধ্যে পড়তে পারেন এবং দেশে একটা ওলটপালট হয়ে যেতে পারে। মানে ওনারা সকালে এক কথা বলছেন, বিকালে এক কথা বলছেন, দুপুরে এক কথা বলছেন, রাতে আরেক কথা বলছেন। কোনো কথারই কোনো ভিত্তি নেই, কোনো কথারই কোনো প্রমাণাদি নেই। ওনারা ওনাদের মন গড়া কথাগুলো বলে সুন্দরভাবে উপস্থাপন করে আমাদের মাঝে ছেড়ে দিচ্ছে, আর আমরা যারা বোকার স্বর্গে বাস করি তারা সেগুলো দেখছি, দেখে ভাবছি, এবং রাতের বেলা ঘুম হারাম করছি, এবং প্রতিটা মুহূর্তেই টেনশনে থাকছি কাল সকালবেলায় কি ঘটবে। বিষয়টা হচ্ছে যে আমাদের কুমিল্লার লোকাল এলাকার মধ্যে বলে আর কি যে একজনের খানা আরেকজনে দেখতে পারে না। এই মুহূর্তে সরকারের মধ্যে এনসিপি নামক রাজনৈতিক দলটা এবং সরকারে থাকা তাদের ঘনিষ্ঠ উপদেষ্টারা যারা এনসিপির লোক, যদিও সরকারের পক্ষ থেকে বলা হয় তারা কোনো রাজনৈতিক দলের সাথে কানেক্টেড না, বাট তাদের উপরে কোনো রকম আঁচ আসলে সাথে সাথে পুরো এনসিপি একটা টিমে পরিণত হয়। আমরা যখন বলি যে এনসিপি একটা কিংস পার্টি, অনেকে এটা সমালোচনা করেন, কিন্তু দিন শেষে এটাই বাস্তব। আর এই যে তারা একটা শিশুসুলভ বক্তব্য দেন যে আসিফ, মাহফুজ এদের সাথে এনসিপির কোনো সম্পৃক্ততা নাই, তো এরাও বলে, আসিফ তারাও বলে যে আমি ভবিষ্যতে অন্য দলও তো যাইতে পারি। মানে মানুষ যে আগে আওয়ামী লীগের একটা মুখপাত্র ছিল হাসান মাহমুদ, স্বরাষ্ট্র নয় কি জানি মন্ত্রী ছিল, পররাষ্ট্রমন্ত্রী, এই লোকটার কথা শুনলে মানুষের হাসতে হাসতে পেটের চামড়ায় ব্যথা হইতো। এদের বক্তব্য মাঝে মাঝে এমন হয়, কেন সারা বাংলাদেশে জানে এরা একটা টিম, বাট জনগণকে কি বুঝাইতে চায়? তো এই যে বুঝাবুঝির খেলাটার মধ্যে এসে পেস্টা লাগা যায়। আমি নিজেও বুঝি না
ইশরাক যদি আইনিভাবে কথার কথা যে এইটাকে হয় না, তো ভাই ওই যে উত্তরের জেলা প্রশাসক যেভাবে সিটি কর্পোরেশনের প্রশাসক যেভাবে নিয়োগ দিচ্ছেন, ইশরাককে দিয়ে দেন, সে তো এই সিটটার দাবিদার। কিন্তু তা না দিয়া এখন এক একজন এক এক পাকনা বুঝ দিচ্ছেন, আর এটা কি মানুষের কাছে খাওয়ার যোগ্য? বিএনপিরও এখন সময় আসছে অস্তিত্বের লড়াই, সম্ভবত মেয়র হিসাবে এই মুহূর্তে যিনি আদালতের রায় পেয়ে গেছেন, নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন রায় পেয়ে গেছেন, মেয়র ইশরাকের। এখন ইশরাককে কঠিন খোঁচা মারছে কে? সার্জিস। প্রথমে একটু তেনাইছে পানাইছে, মেয়র সাদেক সাহেবের ছেলে একটু রসাত্মক হালকা ভিজাইছে, ফাইনালি শুরু করছে ওই জায়গা থেকে। বিএনপি তাদের জায়গা থেকে অসংখ্যবার বলেছে যে এটাই সত্য যে 3টা জাতীয় নির্বাচন এবং অন্যান্য স্থানীয় নির্বাচনগুলো ছিল একপাক্ষিক, প্রশ্নবিদ্ধ, অবৈধ। যেই নির্বাচন অবৈধ সেই নির্বাচনের মেয়র আমি কিভাবে হতে চাই, এটা নাকি ইশরাকের ভাবা উচিত। সেটা কিভাবে বৈধ হয়, তাহলে তো সেই নির্বাচনকে আমি বৈধতা দিয়ে দিচ্ছি। তো তাহলে বাকি যাদেরকে মেয়র করলেন চট্টগ্রাম না সিলেটে, তারা কিভাবে তাহলে বৈশা বৈশা দায়িত্ব পালন করছে? ওইখানে কি এই প্রশ্নগুলো আসে নাই? তার বক্তব্য হচ্ছে সার্জিসের যে তাহলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে শুধু ইশরাক ভাই কেন, সকল জেলা পরিষদ, উপজেলা পরিষদ, সিটি কর্পোরেশন, ওয়ার্ড, সংসদীয় আইনে সবাইকে তাদের জায়গায় ফিরিয়ে দেওয়া উচিত। এইটাও আবার সত্য, যদি ইশরাককে ম্যান্ডেট দেওয়া হয় তাহলে বাকি যারা আছে তাদেরকেও তো জায়গা দিতে হবে। মেয়র হয়ে সাময়িক ক্ষমতা ব্যবহার করা, সুযোগ সুবিধা ভোগ করা, এইসবের দিকে তাকিয়ে সামান্য কয়েকদিনের জন্য একটা চেয়ারে বসে অবৈধ নির্বাচনগুলোকে ইশরাক ভাই যদি বৈধতা দেন, তাহলে এটি তার রাজনৈতিক ক্যারিয়ারে একটি কালো দাগ হয়ে থাকবে। বিএনপির নেতাকর্মীরা মনে করছে তোমার থেকে শিক্ষার দরকার নাই কোনটা কালো দাগ হবে কোনটা সাদা দাগ হবে, কারণ তুমিও তো ভাই সাবেক ছাত্রলীগ, এখন তোমার রাজনীতিতে একটা কালো দাগ আছে, তুমি এখন সাদা দাগে আসছো। এবং বিএনপির নেতাকর্মীরা দেখছেন আসিফের ছবির মধ্যে কিভাবে দামি দামি স্যান্ডেল দিয়া তারা এই যে একটা ঘটনা করছে, যেটা নিয়ে সারা বাংলাদেশের অনেকে নিন্দাও করছেন, অনেকে মনে করতেছেন না যে এগুলো তাদের প্রাপ্য। কত দ্রুত এই ঘটনাগুলো ঘটছে। জাতীয় নাগরিক পার্টির এই সার্জিস বলছেন, আমি বিশ্বাস করি তার গ্রহণযোগ্যতা, জনপ্রিয়তা, এই মাইলস্টোনগুলো ধীরে ধীরে অর্জন করে নিতে পারবেন, কিন্তু সাময়িক প্রাপ্তির আশায় অবৈধ নির্বাচনের সো কল্ড বৈধ মেয়র হিসাবে তিনি তার রাজনৈতিক ক্যারিয়ারে এত বড় একটা দাগ লাগাবেন কিনা সেই সিদ্ধান্ত তাকে নেওয়া উচিত। নিয়ে আনিছে। আর রাজনৈতিক জ্ঞান তুমি অন্তত ইশরাককে দেওয়ার দরকার নাই। আমি মনে করি ইশরাক যথেষ্ট বোঝে, একজন মেয়রের ছেলে, সে রাজনীতি কইরাই আজকের এই জায়গা পর্যন্ত আসছে। এখন তোমরা সবাই কেন ইশরাক মেয়র হতে পারবে না এটা নিয়ে উপদেষ্টা আসিফ নজরুল, তোমাদের ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ, তোমরা হাসপাতাল সবাই একটা টিম হিসাবে এখানে ইশরাক কেন, এটা কিন্তু বিএনপিকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হচ্ছে বা বিএনপিকে কিন্তু আসলে এখানে খোঁচানো হচ্ছে। আমি এটার কারণ বুঝি না, সেই তো দিবেন তো দেনই যদি, তাহলে এত কাহিনী, এত নাটক, এত মানুষের রাজপথে নামানো, এই যে আপনাদের নিজেদের গলার মধ্যে এই রূপসা জুতার মালা পরানো, এগুলো কেন করতেছেন ভাই? মানে অস্থিতিশীল একটা অবস্থা দেশের তৈরি করা ছাড়া কোনো কাজ নাই। যেটা সরকার করতে চায় এটা তো রাইতে রাইতে হয়, আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে। আর বাকি যেগুলা দুনিয়াটা হাসাইয়া, দেশ হাসাইয়া, মানুষকে বিরক্ত কইরা, ঢাকা শহরে বসবাসকারী মানুষের জীবনকে অতিষ্ঠ কইরা, একটা দুর্ঘটনা ঘটাইয়া তারপরে কি আপনারা করবেন? এই যে আসিফের গলায় জুতার মালা গেল ছবির মধ্যে, এটা কেন হইল? এটা কেন হইল? এটা তো হওয়ার কথা ছিল না। আসিফে যে এখন সাহস করে যাইতে পারে না অফিস করতে, কেন? সার্জিসের বক্তব্য উপদেষ্টা আসিফ মাহমুদের কথা চিন্তা করে না হোক, অভ্যুত্থানের সামনের সারির আপসহীন একজন নেতৃত্ব হিসেবে যোদ্ধার কথা চিন্তা করে স্থানীয় কিছু কর্মীদের মাধ্যমে আসিফ মাহমুদকে ব্যক্তিগতভাবে এভাবে আক্রমণ করতে পারেন না, অপমানিত করতে পারেন না, গালাগাল করতে পারেন না, বাবা মা তুলে কথা বলাতে পারেন না। এটা কখনোই রাজনৈতিক শিষ্টাচারপন্থী না। পরোক্ষভাবে এই দায় তার উপরেও বর্তায়, মানে ইশরাকের উপরেও বর্তায়, কারণ তার কি বলা হয়েছে, তার কর্মীরা আসিফ মাহমুদের যে অপমান করছে, তার মা বাবা 14 গোষ্ঠী নিয়া। তো এখানে সার্জিস যেই পরামর্শ দিচ্ছে, এই পরামর্শটা টোটালি বোঝাই যাচ্ছে যে ইশরাক যেন মেয়র পদে না বসে। টোটাল আয়োজনটা এটাই। হাসনাত হুঙ্কার দিচ্ছেন, সার্জিস হুঙ্কার দিচ্ছেন, উপদেষ্টা আসিফ হুঙ্কার দিচ্ছেন। তো এই হুঙ্কারের খেলায় এই দেশে এখন পর্যন্ত এই এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি বা উপদেষ্টাদের একটাই অর্জন, আওয়ামী লীগ বিরোধী যে কোনো অর্জন। কিন্তু মেয়র ইশরাকের এই ইস্যুটাতে আপনারা অনেক হেনস্থা হবেন, আমি যেটা বুঝতেছি। আমার মনে হয় মান আল্লাহ রাখে, আপনারা এটা নিয়ে বাড়াবাড়ি না কইরা এটা নিয়ে সরকার বক্তব্য দিবে। আপনারা কেন বক্তব্য দিচ্ছেন? আপনারা যখন দিচ্ছেন তখন তো জাতীয় কিংস পার্টি ইউনূসের নেতৃত্বে যেটা গঠিত হয়েছে এনসিপি নিয়ে, এটি তো প্রমাণিত। এখানে উপদেষ্টাদের জন্য উপদেষ্টারা কথা বলবে, সরকার তার কাজ করবে। আপনারা বিএনপির একজন নেতাকে এইভাবে কথা বলে, এইটুকু আপনার সাজে, এটা কি এনসিপির সাথে কানেক্টেড? তাহলে আপনারা স্বীকার করে নেন সরকার আর আপনারা একটা দলই। দেখেন, মান সম্মান আল্লাহর তরফ থেকে আসে, আবার আল্লাহ এটা উঠাই নেয়। এখন মনে উঠাই নেওয়ার সিচুয়েশন তৈরি হয়ে গেছে। ভালো থাকেন, আসসালামু আলাইকুম। তো প্রিয় দর্শক, এই বিষয়টি আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এতক্ষণ ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো আজকের ভিডিওটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। দেখাবো না কোনো ভিডিওতে, অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকুন, সঙ্গে থাকুন। দেখতে ভালো লাগবে, ভালোবাসা করে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।